সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি শিল্পকথার ৬ষ্ঠ পর্বে। প্রতি পর্বের মতো এবারও আমাদের সাথে দুজন অতিথি আছে। এবারের পর্বের অতিথিদের সাথে গল্প করলে জানা যাবে যে এই যে প্যান্ডামিকের সময়, কোভিড-19 এর এই ক্রাইসিসের সময় যে চ্যালেঞ্জটা আমাদের লাইফে এসছে, সেই চ্যালেঞ্জটাকে কিভাবে ক্রিয়েটিভলি দেখা যায়, সেই জায়গাগুলো আমরা আজকে এক্সপ্লোর করব আমাদের দুই বন্ধুর সাথে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে জিন্নাতুল জান্নাত এবং সারা জাবিন। হ্যালো হ্যালো আপু। হাই জান্নাত, হাই সারা, কি খবর? কেমন যাচ্ছে দিনকাল? খুব ভালো। গরম আজকে? বেশ। একটু বেশি। আমি প্রথমে জান্নাতকে দিয়ে শুরু করি। জান্নাত, কোথায় থাকা হচ্ছে এখন? কোথায় বসবাস ওকে আপু। করছো এই মুহূর্তে? কোথায় আছো? এবং কিভাবে দিনকাল কাটছে? আমি এখন ঢাকাতেই আছি। এখন কোয়ারেন্টাইন শুরু থেকেই ঢাকাতেই বন্দি বলতে গেলে। সময় কাটতেছে, প্রথম দিকে আমি হচ্ছে খুবই ডিপ্রেস টাইপের ছিলাম। কিন্তু এই যে 15-20 দিন পর থেকে আমি হচ্ছে অনেক ছবি আঁকা শুরু করছি এবং ছবি এঁকে কিভাবে সময় কাটানো যায় পুরো ছবি এঁকেই দিনটা পার করতেছি আর কি। যাক, একটা ভালো উপায় আছে হাতে এই এই কোয়ারেন্টাইন পিরিয়ড কিংবা করোনার পিরিয়ডটা কাটানোর জন্য। সারা, হ্যাঁ আপু সারার কি খবর? কোথায় থাকছো সারা? কিভাবে দিন কাটছে? আপু আমি ঢাকায় আছি। আমি আসলে ঢাকারই, তো ঢাকায় থাকি। আর এই করোনার টাইমটাতে প্রথম থেকেই টুকটাক হচ্ছে ছবি আঁকাআঁকি করতেছি করোনার টাইমটাতে। তারপরে হচ্ছে সোপ স্কাল্পচার গুলো বানাই। তো এভাবেই আর কি আর্ট ওয়ার্ক সামথিং করে করে টাইম চলে যাচ্ছে। মানে দুইজনের জন্যই এই আইসোলেশন টাইমটা খুব ক্রিয়েটিভ টাইমে পরিণত হয়েছে মনে হচ্ছে। আমরা ওই জায়গাগুলোতে আজকে যাব হয়তো, তোমাদের কাজের জায়গায়। আবার জান্নাতের কাছে ফেরত আসি। জান্নাত, তোমার বড় হওয়া কোথায়? ঢাকায় না ঢাকার বাইরে? না, আমার বড় হওয়া হচ্ছে বাগেরহাট, খুলনা ডিস্ট্রিক্ট। বাগেরহাটে বড় হওয়া, কলেজ হচ্ছে ঢাকাতে, ঢাকা শাহিনে ক্যান্টনমেন্টে বড় হওয়া, মানে কলেজটা। তারপরে তোমার আর্টের জার্নিটা কিভাবে শুরু হয়? কিভাবে চারুকলায় আসা এবং তারপরে আর্টিস্টের এই জার্নিটা শুরু হয় কিভাবে? ছবি হচ্ছে ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতাম। ছবি আঁকার মা পছন্দ করতো যেন আমি একটু গান গাই, কিন্তু আমার পছন্দ ছিল যে ছবি আঁকাতে। তো ছোটবেলা থেকে ছবি আঁকার নেশা ছিল। ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে চারুকলাটা জানতে পারি ফ্রেন্ডের মাধ্যমে। ওইখানে যে কোচিং করায়, কোচিং করে যে এখানে ভর্তি হয়, এটা আমি ফ্রেন্ডের মাধ্যমেই জানি। বাট কোচিং আমার করা হয়নি, কিন্তু পার্কে ছবি আঁকা হয়েছে। ওইখান থেকেই পরীক্ষা দেওয়া, তারপরে তো অ্যাডমিশন হয়ে গেল। বাসা থেকেও মানা করে নেই, অনেক অ্যাপ্রিসিয়েট করছে। বাহ, দারুণ। এইভাবেই চারুকলা স্টার্টিং আমার। তারপরে তুমি কোন ডিপার্টমেন্টে পড়লে? আমি হচ্ছে পেইন্টিং এর আপু, ড্রয়িং এন্ড পেইন্টিং। তখন কি পেইন্টিং ডিপার্টমেন্ট চয়েস করার পিছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল, নাকি জার্নিটা এমনি হয়ে গেছে? না না, আমার পছন্দ ছিল পেইন্টিং নিয়ে পড়ার, কিন্তু বাসা থেকে সবাই বলতেছিল যে বিশেষ করে আপু যে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়তে। পরে আমি নিজে যেটা চাই সেটাই আসলে করেছি। তারপরে তোমার চারুকলায় জার্নিটা শুরু করার পরে শুরুর দিকের কাজের সাথে তোমার বোঝাপড়ার জায়গাটা কি ছিল? শুরু হলো কিভাবে কাজের জায়গাটা? নিশ্চয়ই একটা থাকে না, নতুন একটা অ্যাটমসফিয়ারে যাওয়া, ছবি আঁকার পছন্দ করা আর একাডেমিক এই জার্নিটা কাটানো, দুটা কিন্তু দুরকম স্ট্রাগল থাকে। তোমার শুরুর দিককার রিয়েলাইজেশন কি ছিল চারুকলায় ঢুকে পেইন্টিং ডিপার্টমেন্টে? শুরুর দিককার রিয়েলাইজেশন, হ্যালো, ইন্সপিরেশনের জায়গাটা কি ছিল? তুমি যখন কাজ করতে গেলে কি নিয়ে কাজ করবে, কি ধরনের কাজ করবে, এই অনার্সের ক্ষেত্রে যেটা আমরা হয় যে একাডেমিক ওয়ার্কই আমরা করি। একাডেমিক ওয়ার্কের বাইরে যে আমি হচ্ছে ওয়াটার কালারটা খুব পছন্দ করতাম। অনার্সের কথা বলছি। তো ওয়াটার কালারে কিভাবে হচ্ছে কালার নিয়ে খেলা যায়, একটু ডিফারেন্ট কালার নিয়ে কিভাবে কাজ করা যায়, 4th ইয়ার পর্যন্ত আমি এইভাবেই কাটাই আর কি। ওয়াটার কালারে হচ্ছে নিজস্ব স্টাইল বা নিজস্ব কিছু, মানে নরমালি যেমন এখনো কি ওয়াটার কালারের প্রতি সেই প্রীতিটা আছে? ওয়াটার কালার কোনটা আপু? এখনো কি ওয়াটার কালারের প্রতি সেই ভালোবাসাটা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ওইটার ভালোবাসা অন্যরকম, ওয়াটার কালারের প্রতি ভালোবাসা।
অন্যান্য মিডিয়াও তাই আমার ভালো লাগে, ওয়াটার কালার একটু অন্যরকমই ফিল আর কি। তো তারপরে তোমার যখন ওয়াটার কালার করছো এবং অনার্স থেকে মাস্টার্সে যাওয়ার সময়, তখন কি ধরনের টপিক নিয়ে কাজ করতে? একটা মানে একটা ধারা তৈরি হয় না, একটা স্টাইল তৈরি হয় সবার। সেই সময় তুমি কি ধরনের ইন্সপিরেশনে কাজ করেছিলে? ওয়াটার কালার তো একটা মিডিয়াম, মানে হ্যাঁ, মানে কি দিয়ে তুমি কাজটা করছো, কিন্তু টপিক গুলো কি হতো, ছবিটা যে আঁকতে সেটার বিষয়বস্তু কি হতো? অনার্সের পরে মাস্টার্স করার সময় হচ্ছে যে আমাদের মানে একটু আমাদের নতুন ভাবে ভাবায় মাস্টার্স উঠে। নর্মালি অনার্স পর্যন্ত একরকম ধারায় একটা সিলেবাস থাকে, মাস্টার্সে যে আমরা নিজেদের একটু ভাঙতে পারি। তো আমার সবসময় আমার বাগেরহাটে বেড়ে ওঠা প্লাস হচ্ছে সবকিছু মিলে নেচার অনেক আমাকে টানতো। আর হচ্ছে ওই সময়টা আমি নিজেকে নিয়ে ভাবতাম, কারণ স্কুলের পরে যখন কলেজে চলে আসছি তখন অলরেডি আমি বাড়ি থেকে প্রথম বের হয়ে আসা, কলেজ ঢাকাতে হওয়ার কারণে। তো আমি নিজের রুটটা খুঁজতাম, আমার মনে হচ্ছে যে আমার এখানে বিলং না, আমি হচ্ছে বাগেরহাটেই আমি বিলং করি। তো ওই সময় নিজেকে জানা, আরো নিজেকে আরো একটু ভাবা, এইটা ভাবতে ভাবতে আমি হচ্ছে আমার পুরো মাস্টার্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা করি হচ্ছে সেলফ পোর্ট্রেট, সেলফ এবং নেচার নিয়ে। তো আমি থিসিস করেছি, আমার থিসিসের সাবজেক্টটাও ছিল হচ্ছে নেচার অ্যান্ড সেলফ পোর্ট্রেট। আমি আমার সাথে সবসময় হচ্ছে নেচারের সাথে মিলাইছি ওই সময়টা। তোমার এই নেচারের কাজে ফেরত আসবো, কিছুক্ষণ সারার সাথে গল্প করি। সারা চুপ হয়ে গেছে একদম, গল্প শুনেই যাচ্ছে। সারা, তোমার জার্নি কিভাবে শুরু আর্টিস্ট হিসেবে? আপু, আমি হচ্ছে চারুকলায় পড়াটা আসলে আমার মার এক ধরনের ইন্সপিরেশন কাজ করছে আমার সব সময়। তো ফ্যামিলি থেকেই আসলে চাইছে যে চারুকলায় পড়ি, মা ওরা খুব চাইতো, তো সেভাবেই আমি শুরু করি আসলে, তারপরে হয়ে যায় লাকিলি। তুমি তো ব্যাপক ভাগ্যবতী। ও হ্যাঁ, এই দিক দিয়ে বলতে গেলে অনেক খুব ইন্সপায়ার করে আম্মু এখনো, মানে সব কিছুতে দারুণ। খুব আগ্রহ আম্মুরই বেশি থাকে। তো এভাবেই শুরু হয়। তারপরে হচ্ছে হয়ে যায়, তারপর পেইন্টিং ডিপার্টমেন্টে আমি করি, অনার্স মাস্টার্স শেষ করি পেইন্টিং ডিপার্টমেন্ট। তারপরে স্বপ্ন কি? এখন কি করবে? স্বপ্নটা কি ছিল চারুকলা যখন জার্নি শুরু করো, তখন স্বপ্নটা কি ছিল? মানে আর্টিস্ট হতে চাইছিলা, না কি নিয়ে, কি ভাবনা থেকে মনে হয়েছে যে এই যাত্রায় পা রাখবো? চারুকলায় ভর্তির সময়টা আসলে হ্যাঁ, এই আর্টিস্ট হতে চাওয়ারই একটা এক্সিবিশন দেখা হতো আগে, আহ, কিছু খুব বেশি না, দেখা হতো। তো সেখান থেকে হচ্ছে এত বড় বড় পেইন্টিং, মানে তখন হচ্ছে আমি কলেজে ফার্স্ট মানে শিল্পকলাতে এক্সিবিশন দেখছি। তো এত বড় বড় পেইন্টিং তখন আমার কাছে ওই দিন ব্যাপারটা আর্টিস্টের কত ভালো লাগে এত বড় কিছু একটা ক্রিয়েট করতে পেরে। তখন ব্যাপারগুলো আসলে, হ্যাঁ, আর্টিস্ট হওয়ার ব্যাপারে চাওয়াটা কাজ করতে থাকে। তারপরে মাস্টার্সে গিয়ে কি মনে হলো? কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা, নাকি আরো ইন্টারেস্ট বাড়লো? হ্যাঁ, মাস্টার্সে যে ব্যাপারটা এরকম হয়েছে আমার ক্ষেত্রে, মনে হয়েছে যে অনার্স পর্যন্ত তো পুরোটাই একাডেমিক স্টাডি ছিল। তো যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন আমরা পেতাম সেভাবেই কাজ করা বা বেসিক ক্লাস ওয়ার্ক গ্রাউন্ডটাকে শক্ত করা। করা আর কি। হ্যাঁ, তারপরে টুকটাক হচ্ছে যা হচ্ছে স্কেচ বুক ড্রয়িং বা সামথিং। মাস্টার্সে যে কি হলো যে প্রথমে হচ্ছে কিছু একটা করতে, নতুন নিজের শো একটা কিছু করার চেষ্টা করাটা থেকে অনেক ধরনের কিছু এটা ওইটা ফার্স্টে যেটা হয় আর কি, যে ট্রাই করতে থাকা। তারপরে আমি মাস্টার্সে যে কাজগুলা করি সেটা মূলত হচ্ছে ট্রান্সপোর্টকেই নিয়ে, তৃতীয় শ্রেণীর বাহনগুলো নিয়ে। এটার পিছনের একটা মানে আমার সাথে রিলেটেডই ব্যাপারটা, যে আমার বাসাটা কেমন একটা দূরে, এখান থেকে যাওয়ার জন্য ভার্সিটির বাসও যদি আমি রেগুলার ভার্সিটির বাসে যাওয়া আসা করছি। তো ভার্সিটির বাসটা ধরতে গেলে আমার বাসা থেকে 10 মিনিট আগে বেরোতে হবে, নাইলে রিক্সা। তো ম্যাক্সিমাম টাইম আমি হেঁটেই গেছি। অনেক আগে বের হওয়া বা কোনোভাবে
মিস হয়ে গেলে তো লোকাল বাস ধরতে হওয়া, এই যে ট্রান্সপোর্টের ব্যাপারগুলা, এইগুলা খুব মনে হতো যে প্রতিদিন আমি অনেক গল্প দেখতে পাচ্ছি। বাসে উঠার থেকে শুরু করে নামার আগ পর্যন্ত প্রত্যেকটা দিনই আমি নতুন গল্প দেখতে পাচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নিয়েই তো কাজ করতে পারি আসলে। এই প্রতিদিন এতগুলা ছবি দেখতে পাই চোখের সামনে নানা ব্যাপারে। তো এইভাবে আর কি আমার মাস্টার্স এর কাজগুলা আসে। তাহলে দুই একটা গল্প শুনি সারা, আমরা স্ক্রিনে একটা কাজ দেখতে পাচ্ছি, এগুলোর অল্প করে গল্পটা শুনি যে কি কি আছে কাজগুলোর মধ্যে। আপু এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বা থার্ড ক্লাস ক্যারেজের একটা কাজ। তো এইটা তৃতীয় শ্রেণীর বাহনটা তো আসলে আমরা মূলত হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বুঝি, বাস টাস। কিন্তু রিক্সাটা একরকম হচ্ছে কি মধ্যবিত্ত যারা মানে মাসের ফার্স্টের স্যালারিটা পাওয়ার পরে হয়তো 2-3 দিন আমি রিক্সা এফোর্ড করতে পারি। না আমার ক্ষেত্রে এরকম যে আমি টিউশনি করতাম যখন, মাসের ফার্স্টে স্যালারিটা পাওয়ার পরে আমি কয়েকদিন তো 2-3 দিন রিক্সায় যাব, এখন আসার সময় আমি বাস নিব না। হ্যাঁ, ওর কিছুদিন থেকে মনে হতো হচ্ছে বাসের ধাক্কাটা আর খেতে চাচ্ছি না, এখন নিশ্চয়ই একটু না হাওয়া খাই এখন, কয়েকদিন। হ্যাঁ এখন আমি রিক্সায় যেতে পারি 2-3 দিন। ওইটা হচ্ছে একদম থার্ড ক্লাস ক্যারেজ ইউজ যারা করতেছি রেগুলার, আমাদের জন্য একটা বিলাসিতা কয়েকদিনের এরকম। এই আর কাজটাও তারপরে তারপরে মাসের কোন সময় গিয়ে তুমি টেম্পুতে উঠতা, এটা একটু শুনি। টেম্পুর কাহিনীটা হচ্ছে এরকম যে আমার ভার্সিটির বাস যেদিন মিস হয়ে যায়, তো লোকাল বাসটাতে উঠলে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আমার এই টেম্পুর রাস্তাটা হচ্ছে শর্টকাট বেছে নেওয়ার রাস্তাটা, আমি টেম্পুটার জন্য হচ্ছে আমি গুলিস্তান পর্যন্ত টেম্পু দিয়ে গিয়ে তারপরে ওখান থেকে বাসে উঠতে পারি, তাইলে হচ্ছে আমার টাইম 1 আওয়ার সেভ হয়। তো ওইটাতে যাওয়ার সময় সবসময় টেম্পুতে টাকা নিত যারা, তারা হচ্ছে এরকম ছোট ছোট ছেলে মেয়ে। এরকম একটা প্রতিবেদন আমি পাই যে 7 থেকে 8 বছরের শিশুরা। তো এরকমই দেখছি যে ওখানেও গল্পগুলা যে বাচ্চাগুলা সবসময় কাউন্টিং বুঝে না, বড় যা টেম্পুতে 2-1 জন ওরা বলতে আমি হিসাব করে দিচ্ছি, তারপরে হুম। সবে থেকে নিয়ে দিচ্ছে। তো এই টেম্পুর তো যে কয়দিন বাস মিস হয়ে গেছে মনে হচ্ছে প্রত্যেক দিন ওখানে আমি আরেকটা করে গল্প মানে অনেক গল্প দেখতে পাচ্ছি, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু এরকম। আর সব গল্পগুলো তোমার ক্যানভাসে চলে যাচ্ছিল, তাই তো? অল্প অল্প আনতে চেষ্টা করছি। আর এইটা কি সারা? আপু এটা হচ্ছে আহ, তৃতীয় শ্রেণীর বাহন নিয়েই করা, কিন্তু বাসা চেঞ্জ করার যে একটা আমাদের এই নাগরিক ব্যাপারগুলা আছে, যে বাসা চেঞ্জ করা, বাসা চেঞ্জ করতেছি, সব কিছু নিয়ে চেঞ্জ করে ফেলতেছি, কিন্তু এই জিনিসটাতে কতগুলা গল্প চলে যাচ্ছে। একই বাসাতে এক একবার ঘুরে ঘুরে মানুষ চেঞ্জ হচ্ছে, ওই গল্পগুলা একসাথে এভাবে টাই আপ হয়ে আছে, কিন্তু ওই বাসার সাথে রিলেটেড গল্পগুলা একই বাসা, বাট এখানে লাইক কিছু বছর পরে পরে নতুন মানুষ আসতে, গল্পগুলা বেঁধে একসাথে করে দেখা চেষ্টা আর কি। নতুন মানুষের সাথে সাথে বাসাগুলোর এক একটা রং হচ্ছে, আকার হচ্ছে। হ্যাঁ বাহ, দারুণ। থার্ড ক্লাস ক্যারিয়ারের মনে হয় আরেকটা কাজ এটা, আরেকটা কাজ। এখানে কি এটা হচ্ছে ঘটতেছিল? এখানে বাসের ভিতরকার যেই জিনিসগুলা, এটা মনে হয় যে সিচুয়েশন ঠিক থাকে না, অনেক সময় দাঁড়ায় তো যেতেই হয়, আসার সময় সিট পাওয়াই যায় না। এই ধরনের হ্যারাসে যারা বাসে যাওয়া আসা করি তারা মোটামুটি সবাইরই পড়তে হয়। ব্যাপারটা হচ্ছে কে দাঁড়ায় আছে ওই জিনিসটা জেন্ডার হিসেবে দেখে, একটা ছেলে দাঁড়ায় আছে, কিন্তু আবার যখন একটা মেয়ে দাঁড়াচ্ছে তখন সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে অন্যভাবে দেখার ব্যাপারটা চলে আসছে, মানুষ আর দেখা যাচ্ছে না সেখানে, ব্যাপারটা হচ্ছে আলাদা করে দেখার যে ব্যাপার, আর কিছু তো অপ্রীতিকর ঝামেলা তো আছে সেভাবেই হুম, দেখা। তার মানে অপ্রীতিকর ঝামেলাগুলোও চলে আসলো তোমার ক্যানভাসে। দারুণ। এটাও কি অপ্রীতিকর ঝামেলার একটা অংশ? না আপু, এটা খুব সুন্দর একটা ব্যাপারের গল্প। এটা আচ্ছা। এটাও তৃতীয় শ্রেণীর বাহনের একটা গল্প, যে
এটা মূলত ফেস্টিভ টাইমটাতে, ঈদের সময়টাতে বাড়ি যাওয়ার গল্পটা খুব হুম। কষ্ট। আমি যাই নাই কখনো, যদিও আমি অলওয়েজ আমি উইকেন্ড মানে ভ্যাকেশনটা শেষ হলে আমি সবার কাছ থেকে শুনতাম অনেক হ্যাসেল নিয়ে যেতে হয়, টিভিতে দেখা। খুবই রিস্কি অবস্থায় যায়। কিন্তু তারপরও জানালার পাশে বসে সেই একটা কাছের মানুষের কাছে যাওয়ার একটা স্বপ্ন নিয়ে এত মনে হয় ব্যাগেজের মধ্যে চাপা পড়ে বসে থাকলেও ভালো লাগাটা, যে আমি বাসায় যাচ্ছি, আমি বাসায় হুম। যাচ্ছি, হয়তো মার কাছে যাচ্ছি, এরকম একটা জিনিস। যে ঢাকা মুখী যে মানুষগুলা তারা যখন বাড়িতে যাচ্ছে, সেই জিনিসটা। তাহলে থার্ড ক্লাস ক্যারিয়ারের একটা ভালো গল্প দেখতে পারলাম আমরা, অনেকগুলো স্ট্রাগলের মধ্যে, অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে। আমরা আরেকটা কাজ দেখবো, দেখে জান্নাতের কাছে ফেরত যাব। এই কাজটা কি এটাও হচ্ছে এখানে? থার্ড ক্লাস ক্যারেজে। হ্যাঁ। এটা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট গুলা খুব এতই নর্মাল হয়ে গেছে আমাদের কাছে দেখতে দেখতে। আজকে হইলো অনেক আলোচনা করলাম একসাথে কয়েকজন বসে, খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। এরপরে ওই মানুষগুলা ডেড বডির সাথে লাগানো ট্যাগটা যেরকম চলে গেল ওইরকম ভাবে ছেড়ে দিলাম আমরা। আর এটা নিয়ে আমরা কনসার্ন 3-4 দিনের জন্য, তো এজন্য আবার ওটা ঘটবেই, আবার এরকমই হবে। এটা আসলে ব্যাপারটা কনসার্ন, আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমরা ছেড়েই দিই এই ঘটনাটা থেকে। যে যারা মারা যাচ্ছে তারা এইভাবেই করে আসলে আমরা দেখতে পাচ্ছি না কয়েকদিন পরে। তোমার কেন মনে মানে হচ্ছে যে আমরা এরকম হয়ে গেছি, যে ইমোশনের জায়গাটা বেশি দিন থাকে না? আমার কাছে মনে হয় আপু, এত ঘটনা ঘটতে যাচ্ছে আশপাশে, ইমোশনের জায়গাটা আমরা যদি ধরেই মানে ধরে থাকি না, নর্মাল লাইফটা হয়তো বা ওইভাবে নিতে পারবো না। কারণ এত ঘটে যাচ্ছে, মানে আমার এত, এই সিরিজটাতে আমি আরো অনেকগুলা কাজ করি, কিন্তু আমি সব কিছুতে খুব কম দেখতে পাই যে খুব সুখের কিছু বা কিছু খুব কমই দেখতে পাই, পজিটিভ কিছু। পজিটিভ কিছু দেখতে পাই খুব কম। আর এখানে যেখানে 70% মানুষ আমরা এরকম পাবলিক বাসে যাওয়া আসা করি, মানে 70% মানুষ আমরা এই লাইফটাতেই আছি কিন্তু আসলে। হুম। এবং সেটা আমাদের সয়ে গেছে। আমাদের হ্যাঁ, ইমোশনটা বেশি দিন আর মানে বেদনাদায়ক থাকে না, আমরা অন্য একটা বেদনায় চলে যাই, এভাবে করে কোনো শিফট একটা করে যাচ্ছি। একদমই বেদনা ঠিক। চলতেই থাকে কন্টিনিউয়াসলি। এটা শেষ হয়ে গেল, 3 দিনের মধ্যে তো নতুন আরেকটা আসবে, আবার সেটাকে ধরে। তুমি কি এই বেদনাগুলোকে ধরে ধরে সিরিজটা বাড়াচ্ছ, সেটা বলো আগে। সিরিজটা, এটাতে আমার মানে কাজ করতে খুব ভালো লাগে। আসলে ভালো লাগার ব্যাপারটা এরকম না যে এগুলি হচ্ছে ভালো লাগে, ব্যাপারটা হচ্ছে আমি খুব কাছ থেকে দেখতে পাই জিনিসগুলা, এজন্য মনে হয় আমার সাথে রিলেশন রয়ে যাচ্ছে জিনিসটা। হঠাৎ করে কিছু ড্র করলাম বা কোনো একটা পেইন্টিং এ ইন্টারেস্টটা আমার আরো বেশি থাকে তখন, যখন ওটা আমি রিলেট করতে পারি। হুম। চলো এবার জান্নাতের খবর নেই। জান্নাত, তোমার কাছে কি মনে হ্যালো। হচ্ছে শহরের এই যে ইমোশন গুলো, এই যে থার্ড ক্লাস ক্যারিয়ার এবং এই যে মধ্য শ্রেণীর মানুষের যে প্রতিদিনকার স্ট্রাগল, এই জায়গাটা কি তুমি, তোমার তোমার এইখানে অবস্থান কি? তোমার কি এগুলো ফেস করতে হয়েছে? এই থার্ড ক্লাস ক্যারিয়ারের প্যাসেঞ্জার হতে হয়েছে? প্রচুর। আমি যখন হচ্ছে আমি ক্যান্টনমেন্টে, স্কুল থেকে কলেজে ক্যান্টনমেন্টে পড়ি, তো আমার বাইরে ওর মতোই অবস্থা ছিল যে বাইরে ঠিকঠাক বের হওয়া হইতো না। কিন্তু কোচিং এর সময় ইউসিসি কোচিং করছিলাম, নর্মালি ঢাকা ভার্সিটির জন্য যে কোচিংটা করে। তো ফার্ম গেটে এরকম প্রচুর ঘটনা ঘটছে। আমি ওর কাজগুলোই আমি আগে দেখি নাই, আমি খুবই রিলেট করতে পারছি ওর কাজগুলো দেখে। শুধু বাস তো আছেই, বাসের সাথে যে ফার্ম গেটের যে রাস্তাগুলা, এইগুলাতেও যে যে পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে বা এরকম ঘটনা আমার সাথেও আছে। তো কাজগুলো দেখে আমার ভালো লাগলো। হ্যাঁ, আমার মনে হয় এই ঘটনাগুলোর সঙ্গে সবাই এক ধরনের কানেক্ট করতে পারবে, খুব সিম্পল সবাই, কন্টেন্ট, বাট হ্যাঁ, সবাইকে কম বেশি কানেক্ট করে। মানে ও যেটা বললো 70% জনসংখ্যাই কিন্তু কানেক্ট করতে পারবে, খুব 30% কিংবা তারও কম সংখ্যক জনগণ হয়তো কানেক্ট, মানে ওটার সঙ্গে ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা ফিল করতে পারবে না, যেটা আমরা সবাই খুব সহজে করতে পারছি।
আমরা কিছু কমেন্ট দেখে নিচ্ছি, প্রচুর প্রচুর লোক দেখছে তোমাদেরকে। গৌরিকা চাকমা, আনিস শাওন, জাসমিন আক্তার, শেলি শাওন, মুস্কান, সামিরা সুলতানা পরি, লিপি ইসলাম, সবাই হাই বলছে তোমাদেরকে। সামিরা সুলতানা পরি, আসসালামু আলাইকুম। কেমন আছো আপি? শেলি শাওন, মুস্কান আবার সালাম জানিয়েছে। শাহিদা সনি হাই জানিয়েছে। প্রচুর প্রচুর হাই, কেমন আছো? রুবি রুবি বলেছে কেমন আছেন আপনারা আপু? লিমা গোমেজ বলছে 3 অনন্যার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল, আপনার জন্য ভালোবাসা। সজন রানা, ওয়াও রাইজিং স্টার্স, তোমাদের নিশ্চয়ই পরিচিত কেউ হবে। রুবি কর্মকার গাঙ্গুলি বলছে খুব ভালো। সজন রানা আবার বলছে বাস অ্যাক্সিডেন্টের এই পেইন্টিংটা খুবই ভালো লাগছে। সারা জাবিন। রেবেকা সুলতানা এইমাত্র সালাম জানিয়ে সবাইকে কেমন আছো জিজ্ঞেস করলো। প্রচুর লোক দেখছে। এবার জান্নাতের সঙ্গে আবার আলাপটা শুরু করি। জান্নাত, তুমি যেমন বলছিলে যে নিজের জায়গাটা, নিজেকে কানেক্ট করে কাজ করার যে স্টাইলটা শুরু হয় তোমার মাস্টার্সের সময়, তখনকার আমরা কিছু কাজ দেখে নিই এবং ওটার সঙ্গে যদি কোনো পার্টিকুলার ইনসিডেন্ট রিলেটেড থাকে কিংবা রিয়েলাইজেশন রিলেটেড থাকে, সেই জায়গাটা যদি তুমি একটু শেয়ার করো আমাদের সাথে। তুমি বলতে থাকো, আমি কাজগুলো দেখাচ্ছি। আমরা তোমার পোর্ট্রেটের কাজটা দিয়ে শুরু করতে পারি, মি অ্যান্ড হোপ। তুমি শুনতে পাচ্ছ জান্নাত? হ্যাঁ, তোমার পোর্ট্রেটের যে কাজটা আছে মি অ্যান্ড হোপ, হ্যাঁ পোর্ট্রেটের কাজটা হচ্ছে যে আমার সবসময় কাজের ক্ষেত্রে ভায়োলেন্স ভালো লাগে না। এটা আমি চাই যে কাজ পেইন্টিং দেখে যেন একটু আমরা শান্তি পাই, বা নিজের কথা আমি বলতেছি আর কি, আমার ভায়োলেন্স ভালো লাগে না। তো আমার যেটা হচ্ছে যে আমরা আসলে কেন বাঁচছি, হোপের জন্য তো আশা দরকার হয় বাঁচার জন্য। এই কাজটা থেকে আমি হচ্ছে এই সময় মানি প্ল্যান্ট আশেপাশে অনেক রাখতাম, কাচের মধ্যে মানি প্ল্যান্ট পানির মধ্যে রেখে দিতাম। মানি প্ল্যান্টের সাথে আমি নিজেকে মিলাচ্ছিলাম যে মানি প্ল্যান্টে তো মাটি লাগে না, ও পানির ভিতরে রুট ছাড়াই বাঁচতে পারে সুন্দর মতো। আচ্ছা, তো ছড়ায় যাচ্ছে। তো আমি নিজেকে সময় নিজের সাথে মানি প্ল্যান্টের মিলটা দেখতে পাচ্ছিলাম। যে আগেও বলছি একবার যে বাঘাট থেকে চলে আসার পরে আমার নিজের রূপটা খুঁজে পাচ্ছিলাম না। মানি প্ল্যান্ট থেকে এই কাজটা করা, এইটা একদম আমার মাস্টার্সের প্রথম কাজ। একদম এটা ওয়াটার কালার স্টাইলে করা। এই ক্যানভাসের উপরেও আমি এটাতে ওয়াটার কালার করছি। তো স্যারটা পরে এটা করতে আমাকে মানা করছে যে ওয়াটার কালার না করে তুমি আরো এক্সপেরিমেন্ট করো। পরের কাজগুলোতে আমি আরো এক্সপেরিমেন্ট করছি, ওয়াটার কালার থেকে বের হয়ে আসছি। তার মানে বাগেরহাটটা হচ্ছে তোমার সয়েল আর কি, মাটিটা বাগেরহাটে রেখে এসে এখানে মানি প্ল্যান্ট হয়ে গড়ে ওঠা। আমরা এই কাজটা একটু শুনি, এই কাজটার গল্প। এই কাজটা হচ্ছে যে এই কাজটা নাম হচ্ছে হাউস ওয়াইফ। তো আমি আমার একদম আশেপাশের মানে ফ্যামিলির দিক থেকে আমি তাকানো শুরু করছি যে কাজ করে নিজেকে জানা, নিজের চারপাশকে জানার ট্রাই করছি ওই সময়টা। তো এখানে হাউস ওয়াইফ বলার পেছনে যেটা কারণ ছিল যে আমার মা বোন এরা প্রতিদিন কিন্তু রান্না বান্না করে যাচ্ছে, রান্না বান্না বা নিজের লাইফটাই এই দিকেই ওদের শখটা পূরণ করে ফেলতেছে বা এর বাইরে যাচ্ছে না। তো আমি প্রতিদিন শুরুটা ব্রেকফাস্ট থেকে শুরু করে পুরোটা সময় তারা এইগুলো নিয়ে বিজি। তো এই কাজটা আমি ওইভাবে হাউস ওয়াইফ হিসেবে মানে উপস্থাপন করছি। আর নর্মালি মানি প্ল্যান্ট হচ্ছে গ্রিন, এই দিকটা হচ্ছে রেড দিয়েছে, পুরো কন্ট্রাস্ট। আমার এটা মানে আমি নিজেও একটু ওই সময় একটু ডিপ্রেশন বলা যায় আর কি, ওরকম ছিলাম। তো আমি কন্ট্রাস্টে এনেছি এখানে। এটা তো নর্মাল নয়, এটা নর্মালের অপোজিট, যে রেড হয়ে যাওয়া। এই তাদের লাইফে আরো অনেক কিছু করতে পারতো, তারা এইভাবেই লাইফটা স্পেন্ড করতেছে। এই হিসেবে এইটা থেকেই এই হাউস ওয়াইফ এই করা। তারপরে এটার গল্পটা খুব চট করে শুনে নিয়ে আমরা তোমাদের সবচেয়ে ইন্টারেস্টিং কাজটার দিকে চলে যাব।
এটার গল্পটা হচ্ছে নিজের সাথে নিজের যে বোঝাপড়াটা, এটা আমি এখানে বোঝাতে চাইছি যে আমি আস্তে আস্তে এই যে রেড মানি প্ল্যান্ট আবার গ্রিন হচ্ছে, আশার আলো আমি দেখতে পাচ্ছি। তো জীবন আসলে চলতে থাকে এবং ভালোর দিকেই যায়, খারাপ সময় সবসময় থাকবে না। তো দুইটা দিকই আছে, ভালো আছে খারাপও আছে। এই কালার দিয়েও আমি ওই কন্ট্রাস্টটা বোঝাইতে চাইছি। হুম। এবং মানি প্ল্যান্টটা তখনও আছে, মানি প্ল্যান্টটা কিন্তু গ্রো করছে সব কাজের মধ্যে তখনও, নাকি? পুরো যাক। সিরিজটাই মানি প্ল্যান্ট ছিল আমার মাস্টার্স। আর মনে হয় ওয়াটার কালারের যে ওয়াশ ব্যাপারটা, ট্রান্সপারেন্সির ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু তোমার কাজের মধ্যে কন্টিনিউ করছে। হ্যাঁ, আচ্ছা জান্নাত, তোমার এই পেইন্টিং ছাড়া তোমার আরেকটা না, বলো বলো, শেষ করো। ওয়াটার কালার বলছিলে? অয়েল কালার মাঝে যে, হ্যাঁ ওয়াটার কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে করা, আর অয়েল কালার টেকনিক হচ্ছে মাঝখানের মানি প্ল্যান্ট প্লাস চারটা, এটা হচ্ছে অয়েল কালারে করা, যে দুইটা মিডিয়া এক করে করা এই কাজগুলো। তোমার এই পেইন্টিং এর দক্ষতা ছাড়া কিংবা শখের জায়গাটা ছাড়া তোমার আরেকটা দক্ষতা জায়গা আছে, সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ ডিজাইনার হিসেবে কাজ করা কিংবা শাড়িতে কাজ করা। সেখানেও কি ওয়াটার কালারের একটা ইনফ্লুয়েন্স আছে? হ্যাঁ প্রচুর আছে। আমরা স্ক্রিনে কিছু কাজ দেখতে পাচ্ছি। এই জার্নিটা কখন শুরু হয়, কখন তুমি এই টেক্সটাইলে কাজটা করা শুরু করো, পেইন্টিং এর কাজটা? এটা আসলে আমার মাস্টার্স এর পরে আমি হচ্ছে যে নিজে স্টুডিও নেই, বোন থেকে আলাদা হই, এতদিন বোনের সাথে ছিলাম। তো পরে আমার হচ্ছে যে ওর জগতে চলে যাওয়া, তো স্টুডিও নেওয়া, সবকিছু নেওয়া, জব আমি করতে চাইনি। তো এর পাশাপাশি আমি আরো কিছু ট্রাই করেছি, ইলাস্ট্রেশন করেছি, পেপারে কাজ করছি, স্টোরি বোর্ড করছি। তো ওইগুলাতেও ঠিকঠাক ভাবে চলার মতো অবস্থা ছিল না। সেই ক্ষেত্রে আমি ফ্যাব্রিকে কাজ করে ফ্যাব্রিকটাকে কিভাবে মানে সেল করা যায় আর কি, ওয়ারেবল আর্ট হিসেবে, এইভাবে আমার মসলিনে ঢোকা, মসলিনে কাজ করা, তো ওয়ারেবল আর্ট হিসেবে এই কাজগুলো করা, এবং ওইভাবেই রয়ের জন্ম হওয়া আমার অনলাইন একটা পেজ। এটা কি এখনো চলছে? তুমি এখানে এখনো কাজ করছো? হ্যাঁ এখনো করছি। মানে এটা সাস্টেইনেবিলিটি দিচ্ছে একটা, যে চাকরিটা না করে বেঁচে থাকার একটা খোরাক হচ্ছে এখান থেকে। ঠিক আছে, খুবই দারুণ কাজ এগুলো। আবার একটু সারার কাছে ফেরত যাই। সারা, এই যে হঠাৎ করে করোনা সিচুয়েশনটা আসা এবং লকডাউনে চলে যাওয়া, তখন প্রধান চ্যালেঞ্জ কি ছিল তোমার জন্য? হঠাৎ করে লাইফটা কি চেঞ্জ হয়ে গেল, কিংবা কি কি চেঞ্জ হলো জীবনে? এই করোনা সিচুয়েশনটা আসলে তো একটু ফার্স্ট তো নিতে মনে হয়েছে যে আচ্ছা 1 মাসেরই তো লকডাউন, শেষ হয়ে যাবে, একটুখানি। এটা আমার বুঝতেই সময় লাগছে যে আসলে একটু না, অনেক টাইমের ব্যাপার। তো ফার্স্টে হতাশাটা এজন্য আসে নাই যে আমি ফার্স্টে বুঝি নাই ব্যাপারটা এতদিন যাবে। আমার কাছে মনে হয় আচ্ছা কিছুদিনের লকডাউন চলে যাবে, এরপরে কিছুদিন আমি এটা করি ওটা করি, মানে আর্ট ওয়ার্ক নিয়ে ছবি আঁকি বা হচ্ছে সোপ স্ট্রাকচার ছোট ছোট করে বানানোর চেষ্টা করি। তো তারপরে হচ্ছে যখন বুঝতে পারি যে লং টাইম থাকতেছে, তখনও আর কি এভাবেই ডাইভার্ট করে নেওয়া মাইন্ডটাকে, যে ঠিক আছে অনেকদিন তো এটা থাকবে, কিন্তু এটার সাথেই আসলে মানায় চলে নিতে হবে নিজেকে। তারপরে ওইভাবেই কাজ করি, সিচুয়েশনে যেভাবে করে নেওয়া যায়। সিচুয়েশনের সাথে তোমার নিজেকে মানে কার্ভ করে নেওয়ার ব্যাপারটা তোমার সোপ স্কাল্পচারে চলে আসলো। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, আমি কাজগুলো এখনই দেখাবো তোমার, যে সোপ ব্যাপারটা যখন আমাদের মানে বেঁচে থাকার একটা অংশ হয়ে গেল, যে সাবানের উপরেই বেঁচে থাকা, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের উপরে বেঁচে থাকার একটা সিচুয়েশন যখন শুরু হলো, তখন তোমার আর্টের মেটেরিয়াল হিসেবে সোপটা চলে আসলো। সেটা কি খুব কনসিয়াসলি তুমি ওই অ্যাডাপ্টেশন থেকে আনলে, নাকি অ্যাভেলেবিলিটি ছিল? তোমার চিন্তা ভাবনার জায়গাটা কি ছিল যখন তুমি সোপ স্কাল্পচার শুরু করলে? আপু স্কাল্পচারের ব্যাপারটা কি, যে আমি হচ্ছে ক্যাম্পাস চলাকালীন টাইমে কি হতো যে স্কাল্পচারের ফ্রেন্ডদের কাছ থেকে
হচ্ছে জমাট বাঁধা, যে ওদের মাটি যেটা রেখে দিলে জমাট বেঁধে যাচ্ছে, আমি চেয়ে আনতেছি যে আমাকে একটু দিয়ে আমি একটু কিছু বানাই। তারপরে হচ্ছে কাঠের টুকরা জোগাড় করে করা। আমার ফার্স্ট স্কাল্পচার ছিল, মানে এখন মনে হয় যে ওটা আমার ফার্স্ট কাজ ছিল, সেটা মেবি 7 অথবা 8 এর বাসায় কাঠমিস্ত্রি ছোট ছোট একটা বার নিয়ে ওদের ছোট একটা ওই যে কোচানো সামথিং দিয়ে আমি লাইন লাইন বানাই ভীম বার বানাইছি, উপরে ভীম লিখে। তো ওটা তো মানে আগ্রহ আমার এই জিনিসটার প্রতি অনেক ছিল। তো হচ্ছে এরকম টুকটাক মাটি এনে মাটিটাকে যখন একটু শক্ত হয়ে যাচ্ছে ওটা তখন নিজস্ব জিনিসপত্র দিয়ে কার্ভ করা। তো প্যান্ডামিকের টাইমে কি হয় যে এগুলা তো কিছুই অ্যাভেলেবল না, একমাত্র এখন লাইফ সেভিং ও সোপই আর অ্যাভেলেবল ও সোপই। তো তখন হচ্ছে আমি সোপে শুরু করি কাজ। এর আগ তার মানে পর্যন্ত পেইন্টিং এর পাশাপাশি স্কাল্পটিং এর স্কিলটা আগে থেকেই গ্রো করছিল এবং এই প্যান্ডামিকের টাইমে পুরোপুরি এক্সপ্লোর করলো। আমি আগে থেকে খুব পছন্দ করতাম করা। আমি স্কাল্পচারের ওখানে যে দাঁড়ায় থাকতাম প্রায়, মানে দেখতাম কিভাবে করে কাজগুলো। আমার খুব পছন্দ আর কি এই জিনিসটা, তো সেই থেকে একটু 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 করতে করতে। তোমার সোপ স্কাল্পচারের কাজগুলো একটু দেখি। তুমি সাবজেক্ট বেছে নাও কিভাবে, যে সোপে স্কাল্পচারে এই সাবজেক্টটা করব, এই চিন্তাগুলো আইডিয়াগুলো কিভাবে আসছে, অ্যাডাপ্ট করছে কিভাবে? আপু হচ্ছে সোপ, আমি স্ট্রাকচার যেটা করতে নেই বা সামথিং ফার্স্টে যেটা সোপে করি সেটা ছিল হচ্ছে একটা ছোট কচ্ছপ। তখন মনে হচ্ছে সাবান তো স্লো কেন, ফার্স্ট ফার্স্ট এই একটাই আমরা দেখতাম তো সোপ এত স্লো কেন। তারপরে তো হচ্ছে না, আমার এখন 20 সেকেন্ড দিয়ে ধোয়াই লাগবে, স্লোটাই অ্যাকচুয়ালি দরকার। এখান থেকে আমি ওই ছোট একটা কচ্ছপ বানাই, হুইল দিয়ে গ্রিন একটা কচ্ছপ। তো হ্যাঁ, আমরা কাজটা দেখবো এক একটু একটা পরে। টাইমে হচ্ছে এক একটা জিনিস। তো ও সাদা হাতি যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা বাগধারা ছিল যে সাদা হাতি মানে বিশাল ব্যাপার। এই করোনা তো ছোট করে আসছিল, 10 দিনের লকডাউন দিল, শেষ হয়ে যাবে, আমার জন্য তো শেষই আরো এক্সটেন্ড হয়, আরো এক্সটেন্ড হয়, তো আমার বড় সাদা হাতি হয়ে গেল। এখান থেকে আমি এই তো সাদা হাতিটা করি। এটা একটা দারুণ গল্প হলো কিন্তু, একদম দেখে আমি একদমই ধারণা করি নাই যে এই গল্পটা এটার পেছনে থাকবে। তারপরে দুটো হাতি হয়ে গেল নাকি, মানে আরো এক্সটেন্ড না করার পরে এটা হলো? না আপু, এটা হচ্ছে এই কিছুদিন আগে আর একটা অনলাইন এক্সিবিশন ছিল, তো সেটাতে করা এটা। কেরালাতে যে হাতি যে ঘটনাটা ঘটে সেটাকে কেন্দ্র করে করা আর কি। এটা কাইন্ড অফ এরকম যে আমরা কেউ মারা গেলে তো নিজের মানুষ মারা গেলে বা আমরা শেষবারের মতো দেখি, লাস্ট দেখা অ্যানিমেলদের ক্ষেত্রেও যে ছবিগুলো নেটে দেখি যে আরেকটা হাতি, যারা হচ্ছে হাতিটার ডেড বডিটা রেস্কিউ করার জন্য আসছে, আরেকটা হাতি সুর দিয়ে জাস্ট টাচ করে আছে। আমার দেখে খুব ব্যাপারটা টাচই মনে হয়েছে। তো সে হয়তো ভাবতেছে ওর সামওয়ান ডেড, এখনো জাস্ট লাস্ট টাচটা একবার শেষবারের মতো খুবই দারুণ। দেখা। এবং এগুলো বানাতে তুমি টুলস কি কি ব্যবহার করছো? টুলস টুলস আসলে মানে টুলসটা জোগাড় করছো কিভাবে? খুবই হোম ফাউন্ড ম্যাটেরিয়াল দিয়ে তুমি কাজ করছো আমি জানি, কিন্তু কি ধরনের বাড়িতে থাকা কোন ধরনের টুলস গুলো আসলে সোপ স্কাল্পচারে ব্যবহার করা যেতে পারে, যারা এখন সাবানের দিকে তাকিয়ে অন্যভাবে ভাববে তোমার গল্প শোনার পরে, তাদের জন্য বলে দাও যে কি কি ব্যবহার করবে তারা। সোপের জন্য নরমালি তো আমার নেল ফাইলারের কথা মনে হয়েছে, ওটা দিয়েই করি। নেল ফাইলারে খুব স্মুথ একটা ফিনিশ আসে আসলে। তারপরে আমার আমুল কাঁটা চামচ নিয়ে প্লাস দিয়ে আমি বাকি সাইড গুলা বেন্ড করে একটা স্টিক রেখে ওইটা, তারপরে টুথপিক, কি বলে ওটাকে, ফেস ক্লিনের ব্রোন স্টিক যেটা বলি আমরা, ছোট একটা ছিদ্র থাকে ওইটা কার্ভের জন্য লাগে। তারপর নেল কাটারের সাথে একটু কার্ভ একটা সামথিং থাকে। তো ওই ছোট জিনিস যেগুলার মানে সোপে করা যায়, ভাঙা কেচি, ছোট চিকন ভাঙা কেচি ভেঙে যাওয়ার পরে ওইটাকে আমি হচ্ছে রাফ সিমেন্টে ঘষে শার্প করে ওটাকে ইউজ করি। ছোট ছোট জিনিসগুলো আর কি জোগাড় করে করে ইউজ করা।
হুম, তার মানে ঘরের ভেতরেই পাওয়া যাবে, যারা শুরু করতে চায় তাদের জন্য খুব ইজি, ঘরের ভিতরেই, খালি কাঁটা কয়েলের চামচটা একটু ঝামেলা, মার কাছে ঝাড়ি খেতে পারে। ঝামেলা, কয়েল স্ট্যান্ডটা কাজে লাগে, খুব স্মুথ হয়ে ও, যায় কয়েল স্ট্যান্ডটা দিয়ে কাজ করতে। মানে খুঁজে পাওয়া জিনিস সব। এটা কি সাবান থেকে করা বলো তো? লাল রঙের আপনার সাবানটা এটা কোনটা? এটা কস্তো সাবান, কস্তো হুম, গ্লিসারিন সোপ বার যেটা, এটা হচ্ছে ঢাকা স্কাইলাইনটার একটা আহ, ঢাকা স্কাইলাইনটা করা। তো হুম, ঢাকা রেড জোনে এখন ঢাকা মানে ওয়ার্ল্ডই রেড জোনে। আমি হচ্ছে এই সময়টাতে যে গ্রিনারিটা খুব সুন্দর করে বেড়ে উঠতেছে, বাট উই আর ইন রেড জোন। আমরাই এতদিন গ্রিনারিকেই রেড জোনে বেঁধে রাখছি। আমরা এখন হয়ে যেতে পারি নিজেরাই, এই ব্যাপারটা চলে আসছে। এটা ডুব এক্সিবিশন, অনলাইন এক্সিবিশনের কাজ ছিল। হুম, দারুণ কনসেপ্ট, রেড জোন এবং গ্রিনারি নিয়ে। এইটা কি? এবং এই এটা গোলাপি সাবানটা তুমি কোথায় পাইলা সেটা আগে বলো। হাফ এটা লাক্স, এটা লাক্স। আর ও যে ইয়াটা মিঠুটা হচ্ছে উইল লন্ড্রি সোপ। তো হুম, হচ্ছে এটা ওই করোনা শুরু হওয়ার পরে ইউনিসেফের একটা কার্টুন আসে, মিনা কার্টুন সোপ দিয়ে। মানে নতুন যেটা আসছে ওইটা দেখার পরে মনে হয়েছে যে সোপ নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে। আমি ছোটবেলা থেকে হাত ধুইতে বলছি, মিনা ফার্স্টে শুরু করছে যে হাত ধোয়া উচিত। এরপরে সবাই, এখন আমরা বুঝতেছি হাত ধুতে হবে, তো তাই মিনাকে বানানো দরকার। মিনাকে মনে করা হচ্ছে, দারুণ দারুণ, মিনা খুবই মিঠু। অ্যাপ্রোপ্রিয়েট, সাবান এবং মিনা মিঠু। এটা এটা করোনার টাইমের, যখন হচ্ছে একটুও বের হওয়া যাচ্ছে না ফার্স্টে, তো তখন আমরা সবাই ফ্রেন্ড রিলেটিভ সবাই হচ্ছে মেসেঞ্জারে, এত কথা মেসেঞ্জারে তো আগে কখনোই বলা হয়নি। আর হচ্ছে মেসেঞ্জারে যে ছবি তোলা যায়, যে কথা বলতে বলতে ক্লিক করা যায়, এটা আমি আগে জানিও নাই কখনো, এইবার জানছি। তো এইটা হচ্ছে স্টিল কানেক্টেড ব্যাপারটা, যে দূরে থেকেও একদম পাশাপাশি ছবিটা তোলা যাচ্ছে মেসেঞ্জারে। বাহ, তো এই জিনিসটা থেকে যে আমরা, প্রবলেম তো চারপাশে চলতেই থাকবে, কিন্তু তারপরেও তো আমরা সবাই আমরা কানেক্টেড। connected, হ্যাঁ থাকতেছি, দারুণ। সেইভাবে এটা করা। তারপর আবার কস্কো সাবান নাকি, নাকি অন্য সাবান? না, এটা এটা তিব্বত 570 সাবান। বাবা, মানে এই এটা সাবানগুলো হচ্ছে না অ্যান্টিক, জানো, এই সাবানগুলোর একটা আলাদা নস্টালজি আছে। প্রত্যেকবার আমি যখন দিচ্ছি, জান্নাতও হাসতেছে, আমিও হাসতেছি, যে কবেকার সাবান এগুলো আর মানে কথার আলাপেরই আসে না, এখন সব লিকুইড সাবানে চলে গেছি আমরা। সলিড সাবান ব্যাপারটাই কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। বলো, আপু, তারপর এই বলো এই যে গল্পটা শুনি। এই সাবান, কাপড় ধোয়ার সাবানের ম্যাটেরিয়ালটার ব্যাপারে আমি মানে সাবান কাটতে কাটতে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে গায়ে ইউজ করা সাবানের চেয়ে কাপড় ধোয়ার সাবানটা একটুখানি একটু হার্ড বেশি থাকে, যেটা শেপ দিলে একটু বের হুম, জন্য ম্যাক্সিমাম গুলাই হচ্ছে এই ধরনের সাবান গুলা দিয়ে করা। মানে যেগুলি নর্মালি আমরা ইউজ করি একটু ভালো যেগুলা, সেগুলা হচ্ছে হাতের যে গরমটা থাকে তাতেই কিছুটা গলতে নেই, মানে হুম, অনেকক্ষণ হুম, ধরে থাকবে। এই জন্য এই সাবানগুলা খুব কাজের, ইউজ এই বানানোর ক্ষেত্রে কিছু। যাক, কোনো একটা কাজে তো আসলো। তারপরে হ্যাঁ, এখানে কি ভাবনা চিন্তা হচ্ছে খুব, এই চিন্তাটা কি? এটা এটা হচ্ছে কি জানি ছিল, বৌদ্ধ পূর্ণিমার আগে আগে করা, কিছুদিন আগে করা। তো তখন আচ্ছা, মানে আমার বধুর স্কাল্পচার জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমার কাছে আসলে এই ব্যাপারটাই অনেকটা ভালো লাগে আর কি, যে এই ধরনটা, হুম, ধারণাটা, আহ, কেউকে হার্ট করা থেকে শুরু করে এভরিথিং, সেখান থেকে করা। এটা কি এটা একদম শুরুর দিককার? এটা হচ্ছে আহ, শুরুর কিছুদিন পরে, বৈশাখের আগে করা। এবার তো আচ্ছা, বৈশাখটা চাপা ক্যাপা পুতুল। পুতুলটা করা, হ্যাঁ বৈশাখের একটা ল্যাকিং ফিল এটা করা তো থেকে, যে আমি বৈশাখটা বাড়িতে বসে হাত ধুতে ধুতেই চলে গেল। হাত ধুতে ধুতে চলে গেল, আমি চারুকলায় কাজ করতে পারতেছি না, এই জিনিসটার কষ্টটা আমি আসলে তখন খুব খারাপ লাগতেছিল, যে ঠিক এটা আছে আমি সবার একটা কষ্ট, সবার কষ্ট। হ্যাঁ বছরে একটা সময় চারুকলাকে কাজ করা হবে না, এটা সবার কষ্ট। এই সেই তোমার কচ্ছপ। হ্যাঁ
দারুণ। তুমি কি এখনো বানিয়ে যাচ্ছ সোপ স্কাল্পচার গুলো? এখন হ্যাঁ, মানে এক একটা টাইমে এক একটা জিনিস করি, যখন যেটা মনে হতে থাকে তখন আচ্ছা, সেটা। কচ্ছপ থেকে তুমি আবার একটু স্পিডে চলে গেলে মনে হলো। এটা কচ্ছপের অনেকদিন পরে করা একটা ভিনটেজ কার। ভিনটেজ এইটার ব্যাপারটা এরকম যে ভিনটেজ জিনিসটাই আমার খুব পছন্দের। আর ভিনটেজ এই কারগুলা আমার মানে এটা একটা ড্রিম টাইপের, যে আমার যখন অনেক টাকা হবে আমি ফার্স্ট গাড়ি কিনবো, যেটা এটা হয়তো বা অনেক চেষ্টা করব একটা কিছু ভিনটেজ কার কেনার। এই ব্যাপারটা থেকে ভিনটেজ কারের ব্যাপারটা। আর আমার একটা ফ্রেন্ড আমাকে বলে, তুই একটা গাড়ি বানা, সব তো স্লো হয়ে যাচ্ছে। তো আমি ফার্স্ট একটা কার বানাবো। তো ভিনটেজটা আমার পছন্দ, তাই ওগুলো করা। খুবই দারুণ হয়েছে কাজটা। তারা খুবই দারুণ লাগলো কাজগুলো দেখে। আমি শিওর যে অনেকে ইন্সপায়ার হবে, অনেকেই বাড়িতে পড়ে থাকা জিনিসগুলোকে এখন অন্যভাবে দেখা শুরু করবে এবং এই সময়টাকে পার করার জন্য ক্রিয়েটিভ অনেক ধরনের সলিউশন বের হয়ে আসবে তাদের জন্য। আবার জান্নাতের কাছে ফেরত যাই। জান্নাত ভিনটেজ কার দেখে খুবই খুশি হচ্ছিল। জান্নাত, তোমার কি ভিনটেজ কারের শখ আছে? জান্নাত শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু, আবার একটু বলো। হ্যাঁ, ভিনটেজ কারের শখটা তোমার কি আছে কোনো? যে কিংবা যে কোনো ভিনটেজ জিনিসের শখ আছে সারার মতো? ভিনটেজ, হ্যাঁ ভিনটেজ। আমাদের বাড়ি হচ্ছে অনেক পুরানো, বুঝছো, আমাদের আসবাবপত্র বলো সবকিছুই অনেক পুরানো। তো আমি একদম ওইখান থেকেই বড় হওয়া। আমাদের বাড়িটা দেখলেই মনে হয় যে কত কত আগের, ওইটাই একটা অ্যান্টিক পিস হয়ে আছে। তো ওই আমার তো অবশ্যই ভালো লাগে। আচ্ছা, এবার তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, তোমার জন্য হঠাৎ করে চ্যালেঞ্জিং কি হয়ে উঠলো এই নিউ নর্মালিটিতে? হঠাৎ করে লকডাউন সিচুয়েশন হওয়া, আইসোলেশনে চলে যাওয়া, তখন কিভাবে তোমার জন্য কি কি চেঞ্জ হলো এবং সেটা তোমার ক্রিয়েটিভ প্র্যাকটিসে কোন ডাইমেনশনে আসলো? শুনতে পাচ্ছ? আচ্ছা, লকডাউনের পর লকডাউনের কিছুদিন পরে আমি হচ্ছে ওল্ড মাস্টার রিমেক কাজটা সিরিজটা শুরু করি আমার। তো এটা আসছে আমার ওল্ড মাস্টার নিয়ে। আমাদের দেশের যে মাস্টার পিস গুলো আছে ওইগুলা আমি অনেক দেখতাম এবং ওইগুলা নিয়ে একটু কাজ করতে চেতাম, যে কোনো ভাবে হোক। ধরো যে এগুলো তো আমাদের সম্পত্তি আর কি। ধরো যে আমাদের যে দাদা দাদির যে দাদির, বিশেষ করে দাদির রান্নাগুলো কিন্তু আমরা এটা কন্টিনিউ করে যাই এখনো। মা রান্না কালচারাল করতেছে হেরিটেজ। বা আমি করছি। হ্যাঁ, লেগেসিটা আর কি, ওইটা ধরে রাখা উচিত আমি মনে করি। এবং ওল্ড মাস্টার কাজ নিয়ে কাজ করে একটু ডিফিকাল্ট আমাদের দেশে। বাইরে আবার ওল্ড মাস্টার রিমেক বা এই যে ফটোগ্রাফি বেস যে কাজগুলো, এগুলো বাইরে অনেক আগে থেকেই হয়। তো আমি ওইখান থেকে শুরু করি যে আমাদের দেশে ওল্ড আমাদের মাস্টার দেশে কাজ ডিফিকাল্ট নিয়ে কেন, একটু যদি ওই করা জায়গাটা হয়। বলো। আমাদের দেশে ডিফিকাল্টির কোনটা? জায়গাটা কি, যদি আমাদের দেশে ডিফিকাল্টির জায়গাটা কি ওল্ড মাস্টারদের নিয়ে কাজ করার ক্ষেত্রে, সেই জায়গাটা যদি একটু বলো। আমাদের দেশে ডিফিকাল্টি বলতে গেলে আমি খুবই কনসার্ন ছিলাম কাজগুলো করার সময় যে এটা কিভাবে নিব, মানে আর্টিস্টরা, দর্শকরা ওল্ড এটা কিভাবে মাস্টারদের কাজ যেটা, সেটাকে নিয়ে আর মানে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা যাবে না এরকম মেন্টালিটি মনে হচ্ছিল যে থাকতে পারে, কিংবা অব্লিগেশনের জায়গা থাকতে পারে। না, ওরকম ছিল না। বাট আমি চাইতাম কোনো না কোনো ভাবে আমি যাব। এটার ইচ্ছাটা আরো আগে থেকে, বাট শুরুটাতে এইভাবে হবে এটা আমি আসলে বুঝি নাই এইভাবে হবে। ওল্ড মাস্টারের যে কাজগুলা ছবি দেখালে আমি ওইটা নিয়ে আরেকটু কথা বলতে পারবো যে রিমেক ফটোগ্রাফি বেস যে রিমেক গুলা, ওইগুলার পরে আমি আরো সিরিজ আকারে ওটা এক্সপ্যান্ড করছি। আরেকটা স্টেপ এভাবে আগে যাচ্ছি এখন। তো শুরুটা ওইভাবে হওয়াটা ইন্টারেস্টিং ছিল এবং আমি খুবই মানে আনন্দ নিয়ে কাজগুলো করছি। তো কোয়ারেন্টাইন টাইমে বাসার মধ্যে যা ছিল সেইগুলাকে অ্যারেঞ্জ করে কাজগুলো করা। আমরা স্ক্রিনে এখনই ছবিটা দেব। আমাদের তসিফ ভাই আমাদের একটু হেল্প করে দিবে স্ক্রিনের ছবিগুলো দেখতে। কাজগুলা সবাই খুবই মানে আমাকে খুবই অবশ্যই পছন্দ করার মতো কাজ, আমরা কংগ্রেচুলেট এক করছে এক করে এখন কাজগুলা। দেখবো পুরো জার্নিটা। তুমি প্রত্যেকটা কাজে যদি একটু এক্সপ্লেন করো। অনেকেই জানি, আমরা অনেকেই মাস্টার পেইন্টারদের মাস্টার পেইন্টিং গুলাকে চিনি, কিংবা কাদের পেইন্টিং অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না। তো তুমি যদি দুটোই একটু বলো সবার উদ্দেশ্যে অল্প অল্প করে,
তাহলে মনে হয় খুব ভালো হবে। এটা যেমন জয়নুল আবেদিন স্যারের ফাইন্ডার মা কাজটি, এটা আমার নিজের খুবই পছন্দের ফেভারিট একটা কাজ। এইটা দিয়ে আমি হচ্ছে স্টার্ট করেছিলাম আমার এই সিরিজের কাজটা। তো এই কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে ফটোগ্রাফি আর পেইন্টিং কিন্তু মানে খুবই দেখতে মনে হয় যে সেম সেম, বাট করাটা খুবই টাফ। তো এই যে নরমালি গালে হাত দেওয়াটা, এইটাও অনেকবার করা লাগছে আমার ঠিকঠাক মতো হওয়ার জন্য। হ্যাঁ, পেইন্টিং দেখে অনেক সময় অনেক ধরনের কাজ দেখে আমাদের মনে হয় যে খুব সিম্পল তো কাজটা, কিন্তু সেইটার আঙ্গিকটা আসলে কতটা কঠিন হতে পারে যখন কাজ করা হয়, অন্যভাবে কাজ করলে তখন বোঝা যায় মনে হয়। তারপরে এই যেমন কাজটা এই কাজটা হ্যাঁ, আমার এই কাজগুলো করতে যে যেগুলো প্রবলেম আমি ফেস করছি, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের মাস্টার আর্টিস্ট বা আমাদের কাজগুলো কিন্তু এরকম আমরা অনলাইনে বা কোথাও পাই না, আর্কাইভ নাই বলতে গেলে, রেফারেন্স খুঁজতে হয়েছে অনেক। তো বাংলাদেশি আমাকে মাস্টার আর্টিস্টের কাজ সহজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা খুবই আমি প্রবলেম ফেস করে যাচ্ছি, এবং তোমরাও করো নিশ্চয়ই, এই বিষয়ে আমি অবশ্যই। পুরো শিওর। আমাকে মইনুল আবেদিন ভাই, মিতু ভাই হচ্ছে আমাকে এই পেইন্টিং কিছু দিয়েছিল জয়নুল আবেদিনের ছেলে। তো ওইখান হ্যাঁ, তো ওইখান থেকে আমি এই পেইন্টিংটা তো আমি আগে দেখি নাই, ওনার মাধ্যমে এই পেইন্টিংটা আমি দেখতে পাই। তো এইটা এত এত অদ্ভুত সুন্দর কাজ। তো বিড়াল এখন কই পাই, বিড়াল ছিল না, তো বিড়াল একে নিয়ে এইভাবেই করে ফেলছি কাজটা। কাজটার নাম ছিল, অরিজিনাল কাজটার নাম প্রসাধন, তাই না? হ্যাঁ, প্রসাধন একটা সিরিজ তার, তো ওই হ্যাঁ, সিরিজে অনেকগুলো তার কাজ। আমার মনে হয় যে আমাদের মাস্টার আর্টিস্টদের কাজগুলো নিয়ে একটা আর্কাইভ বা একটা ওয়েবসাইট অবশ্যই করা হওয়া উচিত। উচিত, অবশ্যই হওয়া উচিত। এই বিষয় নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। এটা একা তো সম্ভব না, সবাই মিলেই এটা করা উচিত, এবং আমি এটাই, খুবই আগ্রহী এই বিষয়ে কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে, মাথায় থাকবে। তারপরে আবার প্রসাধন, প্রসাধন সিরিজের যেটা বলছিলে, যে সিরিজের অনেকগুলো কাজ, এটাও প্রসাধনের একটা কাজ, হ্যাঁ, সেটার রিমেক। এই কাজটাও ধরো হচ্ছে যে পেছনে যে বেড়াটা আছে, ওইটা হচ্ছে আমার বাবার লুঙ্গি ছিল, লুঙ্গিটার সাথে বেড়াটা এটা না বললেও চলতো। এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, এই জন্যই আরো বলা। সবাই এখন বাড়িতে সাবান লুঙ্গি সবকিছু কি অন্যভাবে দেখবে, যাক বেশ ভালো ব্যাপার। তারপরে এই কাজটা, দুটো কাজ এখানে। প্রথমটা হচ্ছে কামরুল হাসানের, হ্যাঁ, এবং পাখিটা তো ধরে পাওয়া যায়নি, বিড়ালের মতো ক্রাইসিস। কামরুল হাসানের আরো অনেক পেইন্টিং আমার ভালো লাগে, কিন্তু সবগুলাই তো আমি এইভাবে আনতে পারি না, যেহেতু বাসার মধ্যে আছি, এবং আরো অনেক লিমিটেড রিসোর্সে যতটা করা গেছে। যেটা করা গেছে ওইভাবে আর করা। আর নিচেরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের করা পেইন্টিং, ওইটাও যা আছে আশেপাশে বাসায় সেটাকে ওমেন উইথ অ্যাড ফ্লাওয়ার। করে। তার মানে শুধু মাস্টার পেইন্টার বলতে যাদেরকে আমরা চিনি তার থেকেও কিন্তু তুমি বেরিয়ে গিয়েছো, রবীন্দ্রনাথের কাজ এবং মানে এশিয়ান মাস্টার পেইন্টারদের মধ্যে কিংবা এশিয়ার বাইরেও তোমার কিছু কাজ আছে আমার মনে হয়। এই কাজটা হচ্ছে অমৃতা শেরগিলের ছিল, হ্যাঁ, বেঙ্গল আর্ট নিয়ে করা। বেঙ্গল আর্ট। তার মানে অমৃতা শেরগিলের পেইন্টিংটা রিমেক করা। হ্যাঁ, আমার কাছে ফুল ধরার ব্যাপারটা খুব দারুণ এটা লাগে। বলো, বলছিলে কিছু এটা নিয়ে? না, এটা তো ওই যে দেখে বোঝা যাচ্ছে রিমেক করা, ওইটা গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম। শাড়িটা আর শাড়িটা যে কিভাবে মেলালে, কিভাবে যেন মিলে যায় জানি না, এটা আসলে মাথায় ঘুরতে থাকে যে কোনটার সাথে কোনটা যায়, ওইভাবে আমি রিকল করতে থাকি। এখন যামিনী রায়ের যে এই পেইন্টিংটা করা খুবই ইজি মনে হয়েছিল, কিন্তু করার সময় বুঝছি যে মোটেও ইজি না বিষয়টা। অ্যানাটমিটা প্র্যাকটিক্যালি বসতে গেলে খুব কঠিন হয়ে যাচ্ছে, তাই তো? না, এটা অনেক কারসাজি করা আছে এই কাজটা করার সময়, টেনে টেনে এই পাশ থেকে টেনে ওই পাশ থেকে ফুলায় অনেকভাবে কাজ করি করা। যামিনী রায় আর তোমার কাজ।
এই কাজটা একটু বলো। এই কাজটা হচ্ছে কায়ুম চৌধুরীর। প্রথমটা হচ্ছে তার সেলফ পোর্ট্রেট নিয়ে করা। এইটাতে একটু সাহস বেড়ে গেছিল কাজগুলো করতে করতে, আবার এত অ্যাপ্রিসিয়েট পাওয়ার কারণে একটু সাহসটা বেড়ে গেছে, তখন একটু নিজেকে ভাঙতে পারছি আর কি। যেমন কায়ুম চৌধুরীর চুলটা আমি আমার চুলে হচ্ছে কিভাবে এটা করা যায়, এটা আমি ছোট একটা তাওয়াল দিয়ে এই চুলটা বানাই ফেলছিলাম। হ্যাঁ, এটাই একটা বিশেষ অংশ ছবির, এক বিশেষ অ্যাট্রাকশন সেটা। এবং নিচের এবং ছবিটা আমার মনে হয় কায়ুম চৌধুরীর, হ্যাঁ পরেরটা মানে এটা প্রোডাক্ট হিসেবে অনেকে দেখেছে, কিন্তু অনেকেই হয়তো জানে না যে আসলে কায়ুম চৌধুরীর একটা কাজ কিভাবে আসলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে গেল। চাষি ব্র্যান্ডের চালের প্যাকেটে আমরা পেতাম ভীষণ রকম ভাবে। হ্যাঁ, এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি দিয়ে করা একটু বলো। পেছনে পেছনে মনে হচ্ছে যে এবার একটু বেশি ঠিকঠাক করে করবো কাজটা, যেহেতু অলরেডি আমি কৃষক সাজতেছি, এইটাই একটা চেঞ্জ, বড় একটা চেঞ্জ। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে একটু কাছাকাছি আনা যায়, নর্মালি আমি পুরোটাই মিলাতে চাইনি কোনোটাতেই, ছবির মতো হ্যাঁ, যেন মনে হয়, কিন্তু আমারও কিছু 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 অবজেক্ট বা একটু চেঞ্জ থাকে, যে আলাদাও যেন মনে হয়, দুইটা মিলে কাজগুলো তা করা। তো দেখতেই তো পাচ্ছি, কৃষক ধান তুলে আনছে, তুমি লতি তুলে নিয়ে এসছো। এখন ঢাকা শহরে বাসার মধ্যে কোয়ারেন্টাইন গান গাবো কোথায় বলো? ফেয়ার এনাফ একদম। এবার যাই সুলতানের ওটার কাজে। পেছনে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, আগেরটা বলবে, আমি দেব, বলো। না ঠিক আছে। এই সুলতানের এটার পেছনে বলতে ডিসাইড চাচ্ছিলাম, করো পেছনে কোথায় হচ্ছে যাবে, ডিসাইড পলিথিন। করো। এটা হচ্ছে পলিথিন দিয়ে আকাশ বানানো। মানে ঘরের তার ভিতরে উপরে আকাশটা আর আবার কি, ঠিক ড্রাপারি আছে। আছে। হ্যাঁ, এবার সুলতানের কাজে যাই। এখন এই সব কাজগুলো যেহেতু করতেছিলাম, সুলতানের কাজটা আমি ওইভাবে করতে পারবো না, এইটা নিয়ে আমি কিভাবে অন্যভাবে উপস্থাপন করতে পারি বা এইগুলা নিয়ে ভাবতেছিলাম আমি শুরু, মানে সব কাজগুলোতে দেখতেছিলাম কারটার সাথে কিভাবে কি যায়। তো সুলতানের কাজ দেখলে আসলে অনেকটা সাহস পাওয়া যায়, তার ফিগার, তার কাজের স্টাইল। আমার কাজী নজরুল ইসলামের কবিতা বা গান শুনে যেমন সাহস পাই, সুলতানের কাজ দেখেও আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি ক্রিয়েট করে। তো সুলতানের এই কাজটার সাথে আমি এখনকার সময়ের যে করোনার টাইম, এটা তো সুলতান তাদেরকে কৃষকদের দেখা যাচ্ছিল বীর হিসেবে। তো আমি এখন করোনার কালে যারা হচ্ছে আমাদের ডাক্তার, তারপরে ফ্রন্টলাইন পুলিশ, ওয়ার্কার যারা। আরো যারা একদম শুরু থেকেই কাজ করে আসতেছে, তারা তাদের প্রতিও সেলুট দেওয়া আর কি, যারা করোনা ফাইটার্স আমাদের দেশে। সেই হ্যাঁ, যারা কাজটাই পেন্টিংটা কাজটা আগে দেখেনি তাদের জন্য বোঝানোর জন্য বলে দেওয়া যে এই যে করোনার শেপের গোল গোল জিনিসগুলো, এগুলো বসানো হ্যাঁ পেন্টিং এ, তাই তো। হ্যাঁ, করোনা দিয়ে বসানো, এটা আমি বুঝাইতে চাইছি আসলে, যে যারা অলরেডি শহীদ হয়ে গেছে শুরু থেকে, তো হুম। মানে আরো হচ্ছে ওইখানে শহীদ হয়ে গেছে, ওইটাও একটু আমি বুঝাইতে চাইছি যে করোনার কারণে। এই ছবিটার ভিতরে কি কাজ করা হয়েছে বলো। এই ছবিটার ভেতরে আমি হচ্ছে যে ভেতরে আমি দুইটা চেয়ার বসানো, তো এটা হচ্ছে তার সুলতানের যাত্রা পেইন্টিংটা। তো আমি এই যাত্রা পেইন্টিংটাকেই আরেকটা অন্য মিনিং দাঁড় করানোর ট্রাই করছি, যে পলিটিক্যাল, এখনকার পলিটিক্যাল সময়টা কি দাঁড়াচ্ছে, এই যে আমরা একটু ভালো থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, জীবিত থাকার জন্য ব্যস্ত আছি, সেটার ভেতরেও এই যে ওয়ার্ল্ড এর যে পলিটিক্যাল সিচুয়েশন বা পলিটিক্স চলতেছে, এইটা আমি আসলে বুঝাইতেছি ফাঁকা দুইটা চেয়ার নিয়ে। মানে যারা গদি আর একটু কি, তাই পাওয়ার নিয়ে তো। বসে আছে তারা আর পাওয়ারে বসে আছে। হ্যাঁ, যাক, ঠিক আছে, আমরা বেশি পলিটিক্সে এটার না কম্পোজ। যাই, এর পরেরটাই চলে যাই। হ্যাঁ, এখানে কি হচ্ছে, শেকলটা কিসের জন্য? শেকলটা হচ্ছে আমরা মেয়েরা নিজেদের শেকল নিজেরাই ভাঙতে পারি, এটাই হচ্ছে এই কাজটাকে আমি নতুন ভাবে উপস্থাপন করতে চাইছি, যে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। এটা যে নারী সম অধিকার বলি, সম অধিকারটা আসলে নিজেদেরই নিতে হবে, নিজেদেরই শিকলটা নিজেদের ভাঙতে হবে।
মেয়েরাই মেয়েদের হচ্ছে হেল্প করার সবচেয়ে বড় শক্তি। সত্যি এটাও এস এম সুলতানের একটা কাজের উপরে করা, তাই তো? এবার এটা সম্পর্কে একটু শুনি। এটা সম্বন্ধে বলতে গেলে ফিদা, আমার ফিদা পেন্টিংটার নাম। তো ফিদা যদি বাংলাদেশে আসতো বা বাংলাদেশে জন্মাইতো বা এখানে থাকতো তাহলে ফিদা কেমন হইতো, আমার থিঙ্কিং আমি এইভাবেই ফিদাকে উপস্থাপন করছি যে হয়তো থাকতো বাঙালিয়ানা শাড়ি, যে শাড়িটা হচ্ছে জয়নুল আবেদিনের পেইন্টিং থেকে নেওয়া, হ্যাঁ, এবং তারপর ফিদার বানর বা বিড়ালের বদলে থাকতো হয়তো জয়নুলের কাক। পুরোটা মিলেই হচ্ছে একদম বাঙালি ফিদা, আমার ফিদা, আমাদের ফিদা। হ্যাঁ, ফিদা। আমাদের ফিদা। এরপরে আমি খুব ইন্টারেস্টিং, সবচেয়ে ইন্টারেস্টিং কাজটা দেখবো আমার মনে হয়। এই কাজটার টাইটেল হচ্ছে উকি, যার জন্য কাজটা আমার বেশি পছন্দ হয়ে গেল। এবার এই কাজটা সম্পর্কে একটু বলো সবাইকে জানার জন্য। বলো। উকি কাজটা হচ্ছে আমি মানে রিমেক অন্যভাবে করতেছি, ফটো রিমেক যেগুলো করতেছি। জান্নাত শুনতে পাচ্ছ? নেটওয়ার্কে বোধহয় একটু ঝামেলা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং কাজটার সময় সে নেটওয়ার্কের একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আপনি হ্যাঁ শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলো। তো উকি কাজটা আমি রিমেক হিসাবে কিভাবে করতে পারি ওইটা বাসার মধ্যে পসিবল হচ্ছিল না, কোনো ভাবে হচ্ছিল না। তারপরে আমি যেহেতু ফ্রিদাকে আনছি, সেহেতু ভ্যান গগও খুবই খুবই পছন্দের আমার একজন আর্টিস্ট। তো ভ্যান গগকে কিভাবে আমাদের বাঙালি মানে আমার মতো করে উপস্থাপন করতে পারি ভ্যান গগের বাংলাদেশে নিয়ে কাজটা আসা যায়, আমাদের রীতিমতো বাংলার গ্রামে নিয়ে যাওয়া যায় নাকি? এটা বাংলাদেশে না আনলেও আমি চলে গেছি আর কি তার কাছে। তাহলে ভ্যান গগের কাজের মধ্যে উকি দিচ্ছে কামরুল হাসানের গ্রামের বউ। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ। এবার এই কাজটা দেখে আমরা মোটামুটি অন্য আলাপে যাব। এই কাজটা, শেষ কাজটা যদি একটু বলো। জান্নাত, সারা, মনে হচ্ছে আমার আর তোমারই বলে দিতে হবে কাজ সম্পর্কে। আপু মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ, ডিজিটাল যুগে ইন্টারনেটের বিড়ম্বনায় আমাদের নানান ধরনের ভোগান্তি হচ্ছে। সমস্যা চলে আসছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, ততক্ষণে আমরা কিছু কমেন্টস দেখে নেই। রিচার্ড ক্রুক বলছে সারাকে, আই হ্যাভ রিয়েলি এনজয়েড সিইং সারাস রিসেন্ট কার্ভিংস। নিশু বলছে দারুণ সব কাজ। শাহানা ফিরোজ বলছে অল গুড উইশেস ফর অনন্যা ম্যাগাজিন। সালসাবিল বলছে সারা আপি সোপ স্কাল্পচার্স আর বিউটিফুল, এবং অনেক ভালোবাসা পাঠাচ্ছে তোমাকে। প্রচুর লোক তোমাদেরকে অনেক অনেক শুভকামনা পাঠাচ্ছে। রিদা নাজনীন বলেছে জিন্নাতুন জান্নাতের কাজের পেছনে চিন্তাগুলো খুব সুন্দর, অনেক লাল মানি প্ল্যান্টের ভেতরে উকি দেওয়া সবুজ পাতাটা খুবই সুন্দর। লাইফে অনেক অন্ধকার সময়ের ভেতরেও নতুন জীবন, খুব ইন্সপায়ারাল। ধন্যবাদ সকলকে, সুন্দর আয়োজন। আরো আপু কিছু জান্নাত কমেন্ট। আপুর ছবিগুলো দেখানোর সময় একটা জিনিস মনে পড়লো। মাস্টার্স এর ক্লাসে জান্নাত আপু যেই জায়গাটায়, ওই ছবিটা যেই জায়গাটায় জান্নাত আপু কাজ করতো, আমিও ঠিক সেম জায়গাটাই আমি কাজ করি, মানে করতাম। একই জায়গা, ওই জানালার পাশে অতটুকু জায়গায় আমারও অতটুকুই জায়গা ছিল। ছবিটা দেখে একদম মানে আমি তো জাস্ট লাস্ট ইয়ার শেষ হলো একদম ওই জায়গাটা আপুর টাইমে যেমন ছিল, ওই বেসিং এর মানি প্ল্যান্টের জায়গাটা শুনতে পাচ্ছ সারা?
আমাদের মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে দুইজনেরই একটু ডিফিকাল্টি হচ্ছে আলোচনায় থাকতে। আমরা কিছু কমেন্ট দেখে নিচ্ছি আবারও। সকলকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি দুজনেরই কাজের জায়গাটা আপনারা খুব এনজয় করছেন এবং এখান থেকে ইন্সপায়ার হবেন যে বাড়িতে বসেও আসলে এই লকডাউনের ভেতরে করার মতো অনেক কাজ হতে পারে। হতাশা থেকে বেরোনোর জন্য খুব সাধারণ জিনিসপত্র নিয়ে অনেক কাজ করা যেতে পারে। নট নেসেসারিলি আসলে আর্ট স্টুডেন্ট হতে হবে, খুব সহজ উপায়ে ওরা কাজ করছে, দুজনই খুব ইয়াং আর্টিস্ট। আমরা আশা করছি যে দুজনই আবার আমাদেরকে খুব শীঘ্রই জয়েন করতে পারবে। নাফিসা মুনতারিন বলছেন অসম্ভব সুন্দর কাজ। আমার মনে হয় সারা জাবিনের সোপ স্কাল্পচার গুলো সবার জন্যই খুব ইন্সপায়ারিং, অনেকেই কমেন্ট করছেন এগুলো নিয়ে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যদি আমাদের নেটওয়ার্কের এই সমস্যাটা সমাধান না হয় তাহলে আজকে এখানে এইভাবে শেষ করতে হচ্ছে, একটু অসম্পূর্ণ রেখে প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে, কিন্তু যান্ত্রিক ত্রুটির সাথে আমাদের কারোরই কোনো কিছু করার নেই। এই স্ট্রাগলটা হয়তো অনেকেরই এখন ফেস করতে হচ্ছে, ইন্টারনেটের উপর ভরসা করে আমাদের দিনকাল কাটাতে হচ্ছে, যোগাযোগ করতে হচ্ছে। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখছি, না হলে সবাইকে আবার এর পরের পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে প্রোগ্রাম শেষ করতে হবে এবং আশা করি সবাই এর পরের এপিসোডে আমাদের সঙ্গে জয়েন করবেন এবং নতুন কিছু ইন্সপায়ারিং কাজ দেখতে পাবেন নতুন কিছু আর্টিস্টের কাছ থেকে। মনে হচ্ছে আজকে এখানেই পর্বটা শেষ করতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সারা জাবিন এবং জিন্নাতুন জান্নাতের কাজ নিয়ে যদি আমাদের মনে হয় যে আমরা আরেকটি পর্ব করব, আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে। যদিও আপনারা ম্যাক্সিমাম কাজই তাদের দেখতে পেয়েছেন এবং ইন্সপিরেশনের জায়গাগুলো, আমার মনে হয় গল্পের জায়গাগুলো আপনাদের ভালো লেগেছে। আবার নতুন পর্বে নতুন আর্টিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং থাকার জন্য।